ওকে, বইটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে নিউক্লিয়াস শেষ করেছি, হ্যাঁ? আচ্ছা, আমরা হচ্ছে আজকে ওই যে কোষের অঙ্গাণুগুলা পড়বো, ঠিক না? মাইটোকন্ড্রিয়া থেকে। ওকে? আচ্ছা, প্রিভিয়াস ক্লাসটা হচ্ছে একটু আমরা দেখি কি কি হচ্ছে পড়েছি। আম, আচ্ছা, কোষ প্রাচীরের কাজ কে বলতে পারবে বলো তো? কোষ প্রাচীরের কাজ খাতায় লিখে দেওয়া হয়েছিল না গত ক্লাসে? আমার কথা শোনা যাচ্ছে না, জিমি? জি স্যার। কোষ প্রাচীরের কাজগুলো বলতে পারবে? জি স্যার পারবো। বলো তো। স্যার, কোষ প্রাচীরের কাজ হচ্ছে নির্দিষ্ট আকৃতি দান করা, বাহিরের প্রতিকূল অবস্থা থেকে ভিতরের বস্তুকে রক্ষা করা, তারপরে প্রয়োজনীয়তা প্রদান করা। ওয়ালাইকুম আসসালাম। পড়ো তুমি। স্যার আবার বলবো? যতটুকু পড়েছো এরপর থেকেই বলো। শেষ পড়া? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে সুভা বলো যে হচ্ছে কোষ ঝিল্লির কাজ কি কি? সুভা কি কথা শুনতে পাচ্ছ? স্যার প্রথমবার শোনা যায়নি, এখন শুনতে পাচ্ছি। স্যার বলবো? আচ্ছা, ওই যে কোষ, হ্যাঁ, কোষ ঝিল্লির কাজগুলো একটু পড়ো, বলো। কোষ ঝিল্লি কোষ ঝিল্লি হচ্ছে এক প্রকারের পর্দা, যেটা কোষ প্রাচীরে যেটা কোষ প্রাচীরের পরে থাকে। কোষ ঝিল্লি মানে কি, বাইরের যে ব্যাকটেরিয়া টাইপের বা হচ্ছে ক্ষতিকর বস্তুগুলো কোষ ঝিল্লি থেকে ভিতরে যেতে পারে না। কোষ ঝিল্লির পর্দাটা ভেদ করে ভিতরে যেতে পারে না, কোষ ঝিল্লি সেটাকে বাধা দেয়। ওকে, জুয়াইরা হচ্ছে প্রোটোপ্লাজমের কাজগুলো একটু পড়ো তো। প্রোটোপ্লাজম কোষ প্রাচীর ও কোষঝিল্লিকে ঘিরে রাখা একটি স্বচ্ছ ঘন জেলির মতো বস্তু। কাজগুলা পড়ো, জাস্ট কাজ লিখে দিছি কত ক্লাসে। ও জি স্যার। কোষের সমস্ত জৈব রাসায়নিক কাজ প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়। তারপর প্রোটোপ্লাজমের 75 থেকে 90 ভাগ পানি। কাজগুলা কি কি ছিল, কেউ কি বলতে পারবে? আচ্ছা, আমরা একটু দেখি। এই যে প্রোটোপ্লাজম এটা। ওকে, সো প্রোটোপ্লাজমে হচ্ছে এই যে এগুলা হচ্ছে ব্যাখ্যা করা আছে, হ্যাঁ? প্রোটোপ্লাজমে দুই ধরনের হচ্ছে প্রোটোপ্লাজম, কাকে কাকে ধারণ করে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে, হ্যাঁ? তারপরে এই যে নিউক্লিয়াসের হচ্ছে ইন্ডিভিজুয়াল কাজ থাকে, তারপর সাইটোপ্লাজমের কাজ থাকে, ওইগুলাই হচ্ছে মেইনলি প্রোটোপ্লাজমের কাজ, বুঝতে পারছো? আচ্ছা, জি নিউক্লিয়াসের স্যার। কাজটা কে পড়তে পারবে? জুয়াইরিয়া নিউক্লিয়াসের কাজ পড়ো, নিউক্লিয়াসে কি কি কাজ লিখে দিয়েছি, একটা একটা করে মানে পয়েন্ট করে বলো। হচ্ছে জীবের বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তারপর জীবের বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোম বংশগতির বাহক, ডিএনএ ধারক বাহক হিসেবে সাহায্য করে। ডিএনএ কে সুরক্ষা প্রদান করে, নিউক্লিয়াসে থাকা নিউক্লিয়াস রাইবোসোম তৈরি করে। ওকে, তারপর হচ্ছে আমরা কি পড়ছি? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সম্পর্কে কি কি পড়ছি একটু বলো, কেউ? আমি জেমি বলি বলো। স্যার জুয়াইরিয়া। আচ্ছা, জুয়াইরিয়া বলো। স্যার এটা কি কাজ বলবো না এটা সম্পর্কে বলবো? সম্পর্কে বলো। কাজ তো হোমওয়ার্ক দিছি, করছো কেউ? জি আচ্ছা স্যার জি বলো। স্যার করছি। করছি। প্রোটোপ্লাজম, আরে সাইটোপ্লাজমের জি কাজ স্যার বলো। করছি। একজন একটা একটা করে বলো। ফার্স্টে জেমি বলো একটা, সুবা বলো একটা, আর জুয়েরিয়া বলো একটা।
জেমি বলো, একটা কাজ বলো। স্যার সাইটোপ্লাজমের কাজ হলো বিপাকীয় কার্যাদি পরিচালনা করে। হ্যাঁ, তারপর জুয়েরিয়া বলো। কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ জৈব রাসায়নিক প্রক্রিয়া, শক্তি উৎপাদন, জীবাণু সংক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। আচ্ছা, তারপর আরেকটা বলো, সুভা বলো। কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আর কি আছে? আর কোনো পয়েন্ট অ্যাড করতে চাও কেউ? স্যার হচ্ছে কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ধারণ করে। ওকে, আর আর কিছু কি আছে? স্যার রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। তো সবাই হচ্ছে কয়টা করে পয়েন্ট হয়েছে তোমাদের বলো তো? স্যার আমার 4টা হয়েছে। আচ্ছা, ওই যে বাকিগুলো হচ্ছে সবাই থেকে হচ্ছে সবাই সবাই তো হচ্ছে একই গ্রুপে হচ্ছে সাবমিট করেছো, একজন থেকে আরেকজনের কাজগুলো একটু দেখে নেবে। ওকে, আজকে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া পড়বো। মাইটোকন্ড্রিয়া কি সবাই? স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের যে হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আর নিউক্লিয়াস চিত্রটা অঙ্কন করতে বলছিলেন, ওগুলোও কি সাবমিট করব? হ্যাঁ, ওইগুলো সাবমিট করে দিও। ওকে, আচ্ছা, আজকে হচ্ছে আমরা নিউক্লিয়াস পড়বো। সো নিউক্লিয়াস কে পড়বে? একটু রিডিং পড়বে কে? স্যার আমি পড়ি জুয়াইরিয়া। হ্যাঁ, পড়ো। নিউক্লিয়াস বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না। যেসব কোষের নিউক্লিয়াস আচ্ছা আচ্ছা, সুগঠিত সরি, অর্থাৎ নিউক্লিয়াস তো পড়া হয়েছে, মাইটোকন্ড্রিয়া পড়ো, এই যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এটি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কয়েকটি ধাপ সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় কোষের ভেতর থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়া সম্বন্ধে তোমরা এই বইয়ের জৈব শক্তি অধ্যায়ে আরো বেশি জানতে পারবে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে। প্রতিটি তারপর? মাইটোকন্ড্রিয়া প্রতিটি মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে। এ ভাঁজগুলোকে ক্রিস্টি ক্রিস্ট ক্রিস্টি বলা হয়, হ্যাঁ ক্রিস্টি। বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, যা সেগুলোর ম্যাট্রিক্স এ অবস্থান করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েকশো থেকে হ্যাঁ, কয়েক হাজার পর্যন্ত হতে পারে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার হচ্ছে নিজস্ব ডিএনএ আছে, এইটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হচ্ছে অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। সো পরীক্ষায় হচ্ছে আসে ম্যাট্রিক্স কাকে বলে। ওকে, সেগুলোকে ম্যাট্রিক্স অবস্থান করে মাইটোকন্ড্রিয়া। আর একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েকশো থেকে কি কয়েক হাজার পর্যন্ত কয়েক হতে হাজার পারে। পর্যন্ত। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে কি কি পাই একটু হচ্ছে যদি আমরা শর্ট নোট করি, তাহলে হচ্ছে আমরা কি কি পাই দেখো। আমরা হচ্ছে একটু ওইগুলা হচ্ছে লিখবো। তো সবাই খাতা কলম নিয়ে বসো, আমি হচ্ছে এগুলা তোমাদের হচ্ছে লিখে দিচ্ছি শর্টকাট।
ওকে, সো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। লেখা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এটার অবস্থান লিখো, এটার অবস্থান, মাইটোকন্ড্রিয়ার অবস্থান কোথায় বলো তো? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে হ্যাঁ, সাইটোপ্লাজমে। ওকে, সো আমরা এখান থেকে অবস্থান পেয়ে গেছি। তারপর আর কি লিখা যায় বলো তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, শ্বসন প্রক্রিয়ার শক্তি উৎপাদনের ধাপগুলো এখানে সংঘটিত হয়। তো শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, উৎপাদন করে, এটা হচ্ছে ওর কাজ। হ্যাঁ, শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। তারপর আর কি করে? গ্লুকোজকে ভেঙে, এই যে শক্তির উৎপাদন করে, এটা কি করে? গ্লুকোজকে ভাঙে সে, গ্লুকোজকে ভেঙে কি করে? শক্তি তৈরি করে, শক্তি তৈরি করে। একটু লিখে নাও। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ এই কারণে, হ্যাঁ, যেহেতু সে শক্তি উৎপাদন করে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, আমি যদি লিখি মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, তাই একে শক্তিকর বলা হয়। মাইটোকন্ড্রিয়া কন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। তাহলে কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। হ্যাঁ, কোষের শক্তিঘর বলা হয়, শক্তিঘর বা পাওয়ার হাউস। হ্যাঁ, শক্তিঘর বা পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোথায় কোথায় দেখা যায়? উদ্ভিদ এবং প্রাণী দুটি কোষেই দেখা যায়, তাই না? উদ্ভিদ ও জি স্যার। প্রাণী দুই কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে। কন্ড্রিয়া থাকে, এটাও লিখে নাও। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিটি মাইটোকন্ড্রিয়া, এবার আসি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। গঠন গঠন হচ্ছে কয় স্তর বিশিষ্ট বলো তো? 2 স্তর বিশিষ্ট, 2 স্তর তাই না? বিশিষ্ট। জি স্যার। ওকে, 2 স্তর বিশিষ্ট। তারপর কি থাকে? 2 স্তর বিশিষ্ট আবরণ, যা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। 2 স্তর বিশিষ্ট আবরণ, আবরণ দ্বারা আবৃত থাকে, আবৃত থাকে। আচ্ছা, তারপর এর মধ্যে কি থাকে? আচ্ছা, ঝিল্লিটি কি দ্বারা গঠিত? ঝিল্লি বা হচ্ছে আবরণটি, আমি যদি লিখি আবরণটি, প্রোটিন ও লিপিড আবরণ, দ্বারা গঠিত। হ্যাঁ, প্রোটিন ও লিপিড, লিপিড। ওকে, এই হচ্ছে 2টা গেল। তারপর হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভিতরের আবরণটি কি? বাইরের অমসৃণ। আবরণটি, হ্যাঁ, বাইরের আবরণ মসৃণ, আবরণ মসৃণ। আর ভিতরের আবরণটি কি? ভাঁজ করা, তাই না? জি স্যার। ভিতরের আবরণ ভাঁজ করা, ভাঁজ করা থাকে। ওকে, আর ভাঁজ করা অংশগুলাকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয় না? জি স্যার। সবাই কি বুঝতে পারতেছো? জি বুঝতে স্যার। অসুবিধা হচ্ছে? ক্রিস্টি বলে, ভাঁজ করা অংশগুলোকে ক্রিস্টি বলা হয়। সো এভাবে হচ্ছে একটু লিখে নাও, মাইটোকন্ড্রিয়ার ভেতর অর্ধতরল দানাদার। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, যে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, মাইটোকন্ড্রিয়ার
ভেতরে অর্ধতরল দানাদার পদার্থ থাকে। এইটাকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, তো আমরা যদি আসি ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে আমরা কি লিখে দেব? মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্ধতরল দানাদার উপাদানকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স বলে। শেষ। এই যে এতটুকু লিখতে পারলেই হবে যদি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কিছু আসে। লেখা হয়ে গেলে জানাও স্যার শেষ। বাকিদের। স্যার শেষ। হ্যাঁ শেষ। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া শেষ। এখন আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পর কি আছে? প্লাস্টিড। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন প্লাস্টিডটা দেখি একটু। প্লাস্টিডটা কে পড়বে রিডিং? জেমি পড়ো। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের আঁকতে হবে, হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা ড্র করতে হবে। তো ওইটা হচ্ছে আমরা ফিগারটি একটু আঁকি। এক সেকেন্ড, আমি হচ্ছে ফিগারটা ড্র করিয়ে দিই। মাইটোকন্ড্রিয়ার ফিগার কিন্তু লাগবে। মাইটোকন্ড্রিয়াকে কখনো এর আগে এঁকেছো তোমরা? জি স্যার, স্কুলে আঁকছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমার সাথে একটু এখানে এই যে বোর্ড দেখা যায়। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা জি হচ্ছে স্যার। মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটু আঁকি। সবাই হচ্ছে আঁকো আমার সাথে। এই যে এটা হচ্ছে ক্রস সেকশনাল, বা হচ্ছে তোমার মাঝখান দিয়ে যদি কাটা হয় মাইটোকন্ড্রিয়াকে তখন কেমন দেখা যাবে, এইটা হচ্ছে আমরা ড্র করছি। ওকে, সো দেখো এই যে এভাবে হচ্ছে একটু ড্র করে নাও। সবাইকে আঁকতে পারতেছো? জি স্যার। হ্যাঁ আঁকো। জি স্যার। ওকে ওকে, তো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বইয়েরটা। আচ্ছা বইটা পরে দেখতেছি, কি কি লাগবে ওটা আমি বলে দেবো এখান থেকে। এই যে এটার ভিতরে হচ্ছে তোমার অর্ধস্বচ্ছ এই যে দানাদার পদার্থগুলো থাকবে, এই যে দানা গুলা হচ্ছে আমি এঁকে দিচ্ছি। এই যে দানাদার অর্ধস্বচ্ছ পদার্থটা থাকবে, এটাকে বলা হবে কি? ম্যাট্রিক্স, তাই না? ওকে, তো এইটা হচ্ছে অর্ধস্বচ্ছ দানাদার পদার্থ। আমার স্লাইড কি দেখা যায় না? জি স্যার, জি। দেখা যাচ্ছে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা ড্র করলাম। ওকে, তারপর আর কি কি হচ্ছে আমাদের রাখতে হবে? ক্রিস্টি আছে, তাই না? জি স্যার। তারপর হচ্ছে
ভিতরের মেমব্রেন আছে, বাইরের মেমব্রেন আছে। ওকে, সো এতটুকু আঁকা হয়ে গেলে আমাকে হচ্ছে জানাও। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, হয়ে তো গেছে। এই হ্যাঁ, এই যে এরকম একটা আঁকো, এইটা হচ্ছে ডিএনএ। এইটা আমরা পড়ছি না যে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে। তো এটা হচ্ছে ডিএনএ। এই যে এটা হচ্ছে ডিএনএ। আর এটা হচ্ছে বাহিরের আবরণ, হ্যাঁ? আর এটা হচ্ছে ভিতরের আবরণ। ওকে? আর এগুলাকে বলা হয় গ্রেনিউলস। ওকে? তারপরে এখানে হচ্ছে কিছু রাইবোজোম থাকবে। রাইবোজোম। আর ভিতরে এই পার্টটাকে কি বলা হবে? মেট্রিক্স। ওকে? সো এইটুকু হচ্ছে আমরা দেখো। এবার হচ্ছে আমরা লেভেলিং করি, হ্যাঁ? এটা হচ্ছে ভেতরের যে আবরণটা। ওকে? আর এটা হচ্ছে বাইরের আবরণ। Itu zenagbe বুঝি বুঝি হ্যাঁ আমি বুঝতে পারিনি একটু ঠিক করে দাও। কার জানি হচ্ছে মাইক্রোফোন অন করা। আচ্ছা, বাইরের আবরণ। তারপর এইটা হচ্ছে কি? এটাকে আমরা বলছি যে গ্রেনিউলস। হ্যাঁ? বা হচ্ছে ওই যে গ্রেনিউলস মানে হচ্ছে তোমার দানাদার পদার্থ। দানাদার পদার্থ। আর এইটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম। ওকে, এই জায়গাটাকে বলা হবে মেট্রিক্স। মেট্রিক্স। আর এইটাকে বলা হবে ডিএনএ। ওকে? আর এই যে ভিতরের দিকে হচ্ছে ঢুকে গেছে, ভাঁজ করা, এইগুলাকে বলা হয় ক্রিস্টি। সবার আঁকা হয়ে গেলে জানাও। স্যার আঁকা হয়ে গেছে। স্যার আঁকা হয়ে গেছে। হ্যাঁ স্যার, আঁকা হয়ে ওকে, গেছে। আচ্ছা, গুড। সো এই যে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো তোমরা অভ্যন্তরীণ বা বাহ্যিক এই দুইটা ওয়ার্ডও ইউজ করতে পারো, হ্যাঁ? আমি তো বাহিরে লিখছি একদম তোমাদের বোঝার সুবিধার্থে। তো ভিতরেরটা মানে হচ্ছে তোমরা অভ্যন্তরীণ লিখতে পারো। অভ্যন্তরীণ। ওকে? আর বাহিরে মানে হচ্ছে বাহ্যিক তোমরা লিখতে পারো। বাহ্যিক আবরণ বা ঝিল্লি বা আবরণী একই জিনিস। ওকে? সবাই ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়া এবার আসলে পরীক্ষা রাখতে পারবো না? জি স্যার পারবো। জি স্যার পারবো। আচ্ছা, ওকে। সো আমাদের মাইটোকন্ড্রিয়া শেষ। এবার হচ্ছে প্লাস্টিড। কে পড়বে? জেমি পড়ো। প্লাস্টিক প্লাস্টিক উদ্ভিদ কোষের এক অন্যান্য বৈশিষ্ট্য। তোমার কথা বোঝা যাচ্ছে না। প্লাস্টিক উদ্ভিদ কোষের এক অন্যান্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারে প্লাস্টিক। মাইক্রোফোনটা একটু চেক করো, জেমি। বাকিরা কি বুঝতে পারছো জেমির কথা? নো স্যার। নো স্যার। স্যার মনে হয় আমার নেটের প্রবলেম। এবার ঠিক আছে, এবার বলো। প্লাস্টিক প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অন্যান্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারে প্লাস্টিড পাওয়া যায়। এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলে বিচিত্র রং দেখা যায়। উদ্ভিদ কোষে সাধারণত 3 প্রকার প্লাস্টিড থাকে, যথা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি রং বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে বিভিন্ন বর্ণের ফুল ও ফল দেখা যায়। উদ্ভিদে বর্ণহীন যেসব প্লাস্টিড থাকে সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট। উদ্ভিদের মাটির নিচের অংশ, নিম্নস্থ কাণ্ড, মূল প্রভৃতিতে লিউকোপ্লাস্ট থাকে। এরা খাদ্য সঞ্চয় করে। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামের অণু থাকে।
ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। মানুষ সহ জীব জগতের বেশিরভাগ সদস্য সেগুলো মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে পড়ো, হ্যাঁ? তোমার কথা অনেক দূর থেকে বলছো এমন শোনা যাচ্ছে। আর সেগুলো শক্তির যোগান পায় যে প্রক্রিয়া থেকে সেই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। প্রক্রিয়ায় ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সংগঠিত হয় ক্লোরোপ্লাস্ট। এই জন্য কোষের সকল অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ অবস্থান অধিকার করে আছে। কেবল উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না। কোষের মাইটোকন্ড্রিয়া। হুম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ আছে। সুতরাং যদি প্রশ্ন হয় নিউক্লিয়াসের বাইরের কোষের আর কোন কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের নাম আসবে। বিজ্ঞানীরা ফসলের ফলন বৃদ্ধি, রোগ ব্যাধি প্রতিরোধ ইত্যাদি বৈশিষ্ট্য অর্জনের জন্য নিউক্লিয়াসের পাশাপাশি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ডিএনএ নিয়েও অনেক গবেষণা করেছেন। এখন স্যার এটা পড়ছি, পরেরটাও পড়বো? না, এতটুকুই থাক। এটা হচ্ছে আমরা একটু দেখি। ওকে, সো আমরা হচ্ছে একটু বোর্ডে চলে যাই। তো আমাদের টপিকের নাম কি এখন? প্লাস্টিড, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা লিখি, সবাই হচ্ছে লিখো আবার প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, এটা একটু লিখে নাও যে শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। কে? উদ্ভিদ কোষেই পাওয়া যায়। ওকে, শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। প্লাস্টিড থাকে না। ওকে, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, এখন হচ্ছে অবস্থান কোথায় প্লাস্টিডের, এটা কি জানো? কোষের কোথায় অবস্থান করে প্লাস্টিড? সাইটোপ্লাজমে না? জি স্যার। সাইটোপ্লাজমে। আর এটার আকার কি? দানাদার, তাই না? দানাদার, ক্ষুদ্র। এটা হচ্ছে আকার। ওকে, তারপর হচ্ছে কয় ধরনের হচ্ছে প্রকারভেদ, আমরা প্লাস্টিডের প্রকারভেদ দেখো কয় ধরনের বলো তো প্লাস্টিড? 3 ধরনের। ধরনের আচ্ছা, কি কি? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, নিউক্লোপ্লাস্ট। আচ্ছা, তো নিউক্লো ফার্স্টে হচ্ছে আসে ক্রোমোপ্লাস্ট, তারপর হচ্ছে আছে ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে লিউকোপ্লাস্ট। ওকে, সো আমরা এইখানেই পাশে একটু লিখে নেই। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি? রঙিন বর্ণের জন্য দায়ী। রঙিন বর্ণের জন্য দায়ী। যেমন রঙিন বর্ণ কি কি হতে পারে বলতো? লাল, তারপর আর কি হতে পারে? কমলা, ঠিক না? বেগুনি। যত ধরনের আমরা ফল দেখতে পাই বা ফুল দেখতে পাই, সবই কি ক্রোমোপ্লাস্টের কারণে হয়, জানো এটা? জি স্যার। লাল, হলুদ, বেগুনি, এগুলা ইত্যাদি ইত্যাদি রং, এগুলা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে হয়। তারপরে আসো ক্লোরোপ্লাস্ট হচ্ছে শুধুমাত্র সবুজ বর্ণের জন্য দায়ী। সবুজ বর্ণের জন্য দায়ী। ওকে, সো ক্রোমোপ্লাস্ট যে হচ্ছে সবুজ বর্ণ ধারণ করতে পারবে না এমনটা না। ক্রোমোপ্লাস্ট হচ্ছে চাইলে সবুজ বর্ণ ধারণ করতে পারে। ওকে, বাট ক্লোরোপ্লাস্ট যে সবুজ বর্ণটা ধারণ করবে ওইটা হচ্ছে তোমার
ফটোসিনথেসিস বা হচ্ছে সালোক সংশ্লেষণে সাহায্য করতে পারে। ওকে, সালোক সংশ্লেষণ তো জানো, কে কে জানো না বলো তো? সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ কি? সূর্যের আলোকে ব্যবহার করে কি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কি করে উদ্ভিদ খাদ্য তৈরি করে না? জি স্যার। জি স্যার। আর লিউকোপ্লাস্ট হচ্ছে এখানে বর্ণহীন, বর্ণহীন। ওকে, এই যে এই তিনটা হচ্ছে একটু লিখানো, তারপর হচ্ছে আমরা এদের বিস্তারিত আলোচনা করছি ওগুলো আরো। আচ্ছা এখন বলো বর্ণহীন কোথায় থাকে? মূলে থাকে, এখানেই লিখে দিই, মূলে থাকে, তাই না? গাছের মূল দেখেছো কখনো? জি স্যার, রুট, আম গাছের মূল। হ্যাঁ, এগুলো কেমন বলো তো? সাদা না দেখতে? জি স্যার। মানে বর্ণহীন বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে হালকা হালকা ক্লোরোপ্লাস্ট। সবুজ কালারও তো হয়। হ্যাঁ, ওই যে ক্লোরোপ্লাস্টের কারণে সবুজ কালারটা হয়। মাটির উপরে যে মানে যেই পোর্শনটা থাকে বা মাটির কাছাকাছি যেটা থাকে ওইটা হচ্ছে সবুজ থাকে, তাই না? আর নিচে গেলে হচ্ছে সাদা হয়ে যায়। ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে পাতায়, আর এইটা হচ্ছে তোমার ফুল বা হচ্ছে ফল, এগুলাতে হচ্ছে থাকে ক্রোমোপ্লাস্ট। ওকে, তো আমাদের হচ্ছে এইটুকু জায়গা শেষ, উপরের জায়গাটা। তারপরে হচ্ছে আমরা নিচের পোর্শনে কি বলছে, উদ্ভিদের গুরুত্ব, এইটুকু লেখা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে হচ্ছে আমরা এখন চলে যাই উদ্ভিদের হচ্ছে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লোরোপ্লাস্ট। তো এখানে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে হচ্ছে লেখা হয়েছে। ক্লোরোপ্লাস্ট, ওকে। তো ক্লোরোপ্লাস্ট কি, কোথায় থাকে বলো তো? সবুজ বর্ণে থাকে না? জি স্যার। আচ্ছা, আগে ফার্স্টে লিখি জি স্যার। কোথায় থাকে। সবুজ অংশে থাকে, অংশে থাকে। কিসের? উদ্ভিদের, উদ্ভিদের। ওকে, উদ্ভিদের সবুজ অংশে থাকে। আর ক্লোরোপ্লাস্টে হচ্ছে ক্লোরোফিল নামক হচ্ছে এক ধরনের বর্ণকণিকা থাকে। ক্লোরোপ্লাস্টে, দেখো আমি লিখি, ক্লোরোপ্লাস্টে, প্লাস্টে থাকে ক্লোরোফিল, ক্লোরোফিল। ওকে, ক্লোরোফিল কি? সবুজ বর্ণকণিকা। ওকে, সবুজ বর্ণের অণু, সবুজ বর্ণের অণু। ওকে, আচ্ছা তারপর হচ্ছে এখন বলো, আচ্ছা ক্লোরোফিল আর কি কি কাজ করে? সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি করতে সাহায্য করে, তাই না? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের লেখা হয়েছে এতটুকু? ও স্যার, উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রধান ভূমিকার পরে কি লিখছেন? পালন করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রধান ভূমিকা পালন করে, পালন করে। বাকিরা কি বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। ভেরি গুড, লেখা হয়ে গেলে জানাও। আর একটা লাইন হচ্ছে বাকি স্যার আছে। লেখা শেষ। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা ইউনিভার্সাল বলে যে হচ্ছে নিউক্লিয়াস ছাড়া, এইটা লিখে রাখো বড় করে, নিউক্লিয়াস ছাড়া। আচ্ছা এই জিনিসটা লিখি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, আর হচ্ছে কি প্লাস্টিড,
প্লাস্টিড কি এদের কি আছে? নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ আছে, এই জিনিসটা লিখে রাখো। তাইলে যদি বলে নিউক্লিয়াস ছাড়া আর কার নিজেদের ডিএনএ আছে, তাইলে তোমরা অ্যান্সার কি দিবে? মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, তাই না? ওকে, প্লাস্টিডের মধ্যে হচ্ছে স্পেসিফিক লিখতে পারবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার সবার? জানাও। জি স্যার। আচ্ছা, লেখা হয়ে গেলে জানাও, তারপরে হচ্ছে আমরা এর পরেরটাতে চলে যাব। স্যার লেখা হয়ে গেছে। স্যার লেখা শেষ। জুয়াইরা, সুবা, স্যার লেখা হয়ে গেছে। ওইটা আরেকজন কে যে হামাদ নাকি জানি, এটা আরেকজন কে বলো, সবাই হচ্ছে একটু জানাও আমাকে মাইক্রোফোন অন করে। স্যার আমি হ্যাঁ বলো, তোমার নাম কি? হাম্মাদ। বুঝি নাই। হাম্মাদ। আম্মাদ, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমরা কোষ বিভাজনে চলে যাই, কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি। ওকে, আচ্ছা এতটুকু যে আমরা হচ্ছে পড়েছি, কারো কি কোনো প্রবলেম আছে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, হাম্মাদ হাম্মাদ হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট। ও নতুন জয়েন করেছে আজকেই। হাম্মাদ, তুমি কি বুঝতে পারছো সবকিছু? না, ও হচ্ছে জি এখনই জয়েন করেছে। আচ্ছা, তুমি নোট ডাউন করছো কি? সবাই কিন্তু লিখে নিচ্ছে, স্যার যা পড়াচ্ছে সবাই কিন্তু লিখে নিচ্ছে, তুমি কি লিখে নিচ্ছ? না স্যার। তুমিও নোট ডাউন করো, তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো, স্যার যা যা লিখে দিচ্ছে সেগুলো লিখে ফেলো। আর তোমার কাছে কি বই আছে? জি আচ্ছা, তাহলে তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো, স্যার যা যা লিখে দিচ্ছে সেগুলো নোট ডাউন করে ফেলো, ঠিক আছে? জি আচ্ছা, তো আমরা হচ্ছে এখন প্লাস্টিডের হচ্ছে ঘটন জানবো। আচ্ছা দেখো এটা, এই যে তিন ধরনের প্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ওকে, বুঝতে পারছো সবাই? জি স্যার। এই যে জি স্যার। এইটা, জি দুই, স্যার। তিন, এই তিনটা হচ্ছে এই যে প্লাস্টিড, আর এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্টটা, এইটার হচ্ছে আমরা ঘটন চিত্র জানবো। ওকে, তো সবাই হচ্ছে দেখো, আমি হচ্ছে এটা চিত্রটা হচ্ছে এঁকে দিচ্ছি তোমাদের সহজ করে, এক সেকেন্ড। ওকে, সো দেখো, এই যে প্লাস্টিডের, সবাই হচ্ছে একটু আঁকো আমার সাথে সাথে। দুইটা স্তর থাকবে এখানে, বা দুইটা ঝিল্লি। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে কিছু, তোমার এগুলোকে বলা হয় গ্রেনাম। হ্যাঁ, গ্রেনাম থাকবে, যেমন এই যে এরকম ভাবে গ্রেনাম গুলা থাকবে, এই 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 তারপর এইখানে কিছু থাকবে, তারপর এইখানে কিছু থাকবে, এরকম অনেকগুলা থাকবে। তো আমরা হচ্ছে অল্প সংখ্যক আঁকাবো, আমরা যাতে হচ্ছে চিহ্নিত করতে পারি জাস্ট। ওই যে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে ওইটা তো হচ্ছে এক সাইড থেকে, তো আমরা হচ্ছে এটা মাঝখান দিয়ে কেটে দেখলে কেমন হবে ওইটা হচ্ছে দেখছি। ওকে, সবাই কি একাতে পাচ্ছো? জি স্যার। ভেরি গুড। এই যে এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে।
এখানে হচ্ছে কিছু দানাদার পদার্থ থাকবে, তারপর ডিএনএ থাকবে, এরকম ভাবে ডিএনএ থাকতে পারে। ওকে, আচ্ছা। তো এবার দেখো আমরা যদি হচ্ছে এটা চিহ্নিত চিত্র আঁকি, এই যে এইটা হচ্ছে কি বহির্স্তর না, বহিস্তর। আর এই যে ভিতরের যেটা এটা হচ্ছে অন্তঃস্তর। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে থাকবে লুমেন। এই যে এগুলা হচ্ছে আমরা ড্র করছি না, এগুলাকে বলা হয়, এগুলার হচ্ছে দেখো, আমি আমি যদি একটু দেখাই বড় করে, এই যে এই জিনিসটা হচ্ছে আমরা দেখি না, এই যে এটা, এই প্রতিটাকে বলা হয় একটা একটা লুমেন। হ্যাঁ, আর পুরাটাকে একসাথে বলা হয় তোমার গ্রানাম। ওকে, সো লুমেন, আর হচ্ছে পুরাটাকে যদি আমরা বলি এটাকে বলবো আমরা গ্রানাম। ওকে, আবার হচ্ছে ভিতরে হচ্ছে একটা স্ট্রোমা থাকবে আর হচ্ছে থাইলাকয়েড থাকবে। নিচের পোর্শনটা যেটা এখানে হচ্ছে থাকবে থাইলাকয়েড, থাইলাকয়েড। আর এখানে হচ্ছে থাকবে তোমার এই যে এইটা স্টোমা, স্টোমা। ওকে, এটা হচ্ছে চিত্রে ক্লোরোপ্লাস্টের চিহ্নিত। সবাই লিখে নাও, একটু লেখা হয়ে গেলে জানাও। স্যার নিচের দ্বিতীয়টা কি? কি কি বুঝি নাই। নিচের দ্বিতীয় নাম্বারটা কি? নিচে এটা স্টোমা, এটার আগে। স্টোমা, এটা থাইলাকয়েড, থাইলাকয়েড। তোমার বইও হচ্ছে আছে, একটু দেখে নিতে পারো থাইলাকয়েড। এই যে দেখো এই যে লুমেন গুলা হচ্ছে এই যে এখান দিয়ে হচ্ছে যাবে, এই যে লুমেন মানে হচ্ছে তোমার নলাকৃতির আর কি, এই যে এগুলা, এই যে এখান থেকে উৎপত্তি হয়ে যে এই যে লুমেন গুলা হচ্ছে একটা থেকে আরেকটার সাথে কানেক্টেড থাকে, এগুলাকে বলা হয় লুমেন। আঁকা হয়ে গেলে জানাও, তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাব। আর এইটাকে তুমি হচ্ছে ডিএনএ ধরতে পারো, ডিএনএ। ওকে, নিজস্ব ডিএনএ থাকে যেহেতু। তোমরা কি গ্রেনিউল আর হচ্ছে তোমার যে হচ্ছে থাইলাকয়েড এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার? জি স্যার। এই যে এই পুরাটাকে কি বলবো আমরা, বলো তো এই পুরাটাকে? গ্রানাম বলবো না, গ্রানাম, এটা হচ্ছে গ্রানাম হবে, গ্রানাম। আর এই যে প্রতিটা পোর্শন এইগুলা যে একটা দুইটা তিনটা, এগুলাকে আমরা কি বলবো ইন্ডিভিজুয়ালি? থাইলাকয়েড। বুঝতেছো? আবার এখানে রাইবোজোমও থাকে, তুমি চাইলে দিতে পারো রাইবোজোম, দানাদার থাকে কিছু কিছু জায়গায় রাইবোজোম, এগুলা হচ্ছে রাইবোজোম। সো আচ্ছা বলি এখন মোস্ট ইম্পর্টেন্ট কি 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 তোমাকে মনে রাখতেই হবে, এই যে এগুলা তোমাকে মনে রাখতেই হবে, থাইলাকয়েড, স্টোমা, গ্রানাম, এগুলা। আর এগুলা হচ্ছে নট নেসেসারি, রাইবোজোম, ডিএনএ, এগুলা মানে তোমাদের লেভেলের জন্য। আচ্ছা, জেমি কি আঁকা হয়েছে? জি স্যার। তারপর হচ্ছে সুবা।
জি স্যার। আচ্ছা, তারপর বাকিদের? জুয়াইরা? আঁকা হয়ে গেলে একটু জানাও, তারপর হচ্ছে আমরা পরের টপিকে যাই, কোষ বিভাজন। হাম্মাদ কি আঁকা হয়েছে? জি আঁকতে পেরেছো এটা? জি ওকে, সো হচ্ছে আমরা কোষ বিভাজনে চলে যাই। জুয়াইরা হচ্ছে পড়ো তো কোষ বিভাজনটা। হ্যালো? আচ্ছা, জেমি পড়ো তো কোষ বিভাজনটা। কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি। জীবের দৈহিক বৃদ্ধির জন্য তার কোষের সংখ্যা বৃদ্ধি দরকার। কোষ সংখ্যায় বাড়ে বিভাজনের মাধ্যমে, অর্থাৎ একটি কোষ বিভাজিত হয়ে দুটি হয়, দুটি থেকে চারটি হয় ইত্যাদি। জীবের দেহ গঠনের জন্য দরকার দেহকোষ, অপরদিকে তার প্রজননের জন্য দরকার হয় প্রজনন কোষ। উচ্চ শ্রেণীর জীবে যেমন মানুষের ক্ষেত্রে দেহকোষ বিভাজিত বিভাজিত, হয় হ্যাঁ। বিভাজিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় মাইটো মাইটোসিস। কোষ কোষ মানুষের ক্ষেত্রে কোষ বিভাজন। অপরদিকে প্রজনন কোষ তৈরি হবার প্রক্রিয়াকে বলা হয় মিওসিস। কোষ বিভাজন। স্যার নিচেটা পড়বো? হ্যাঁ, পড়ো। আচ্ছা, এতটুকুই অষ্টম থাক, এতটুকুই হচ্ছে আমরা বলি। এতটুকু যদি আমরা দেখি, এখানে হচ্ছে কি কি বলা হয়েছে একটু আলোচনা করি আমি। বোর্ড দেখা যায়? জি স্যার। জি জি স্যার। আচ্ছা, স্যার। তো হচ্ছে আমরা কোষ বিভাজন হচ্ছে পড়ি। কোষ বিভাজন, কোষ বিভাজন। তো কোষ বিভাজনের আগে কোষ কত প্রকার? হ্যাঁ, গঠনগত ভাবে, গঠনের উপর ভিত্তি করে। ওকে, গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? দুই প্রকার, তাই না? জি কি স্যার। কি বলতো? দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। ওকে, ক্লিয়ার? এখন বলি, জি স্যার। দেহকোষ হচ্ছে দেহ গঠনে সাহায্য করে, দেহ গঠন করে, দেহ গঠন করে। আর প্রজনন বা জনন কোষ হচ্ছে প্রজননে সাহায্য করে, সাহায্য করে। সবাই লিখে নাও একটু, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা কোষ বিভাজন পড়বো। আচ্ছা, এখন হচ্ছে কোষ বিভাজন হচ্ছে কয় ধরনের? এটা তো আমরা হচ্ছে কোষ দেখলাম, এবার হচ্ছে আসি কোষ বিভাজন কয় ধরনের। দুই ধরনের। কোষ বিভাজন দুই ধরনের। ওকে, আমি লিখি দুই ধরনের। কি কি বলতো? একটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিস। আর আরেকটা হচ্ছে কি? মিওসিস। মিওসিস। ওকে, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। ওকে, সো মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? দেহ গঠন করে, তাই না? জি স্যার। দেহ গঠন, তারপর ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ বলতে আমি বলি, ক্ষয়পূরণ জিনিসটা কি? ধরো তোমার কোনো একটা জায়গায় কেটে গেছে, হ্যাঁ, কেটে মাংস উঠে গেছে। এখন ওই জায়গাটা হচ্ছে পূরণ হয়ে যায় না কিছুদিন পর, আগের মতো হয়ে যায় না কাটা জায়গাটা? জি স্যার।
এই যে পূরণ হয়ে যায় বা আগের মতো হয়ে যায়, ওইটাই হচ্ছে করে তোমার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ওকে, তো এইটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস কোনটা? মিওসিস কোষ বিভাজন কিসে সাহায্য করে? প্রজননে সাহায্য করে, সাহায্য করে। ওকে, তো এটা হচ্ছে তোমার নতুন বংশ বৃদ্ধি করতে সাহায্য করে। ওকে, যেমন হচ্ছে তোমার কি বলবো, ধরো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হওয়া, বা একটা ভাইরাস থেকে আরেকটা ভাইরাস তৈরি হওয়া, বা একটা গাছ থেকে হচ্ছে আরেকটা গাছ তৈরি হয় না, ওইরকম হচ্ছে ওইটা প্রজননে সাহায্য করে। সো এই দুই ধরনের হচ্ছে কোষ বিভাজন হচ্ছে আমরা দেখতে পাই। ওকে, তো আমরা যদি বলি মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, তখন আমরা কি বলবো? অ্যান্সার বলো তো। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি দেহ গঠন হয়, তাকে আমরা কি বলি? মাইটোসিস। দেহকোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা কি বলি? মাইটোসিস কোষ বিভাজন। বুঝতে পারতেছো? জি স্যার। দেহকোষ বিভাজন প্রক্রিয়া, বিভাজন প্রক্রিয়া। আর এটা হচ্ছে কি জনন কোষ বিভাজন প্রক্রিয়া, জনন কোষ বিভাজন প্রক্রিয়া। সবাই ক্লিয়ার? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আবার কে পড়বে একটু? স্যার আমি পড়ি জুয়াইরিয়া। হ্যাঁ, অস্বাভাবিক কোষ বিভাজন পড়ো। অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি। কোষ বিভাজন অত্যন্ত নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। যে কোনো জীব চায় তার কোষের সংখ্যা যেন অনিয়ন্ত্রিতভাবে না বাড়ে। শুধু সংখ্যার দিক থেকেই নয়, গুণগত দিক থেকেও কোষগুলো স্বাভাবিক বৈশিষ্ট্যের হওয়া জরুরি। যদি কোনো কোষ অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে সংখ্যায় বাড়তে থাকে তবে তা জীবের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এরকম ক্ষতিকর পরিণতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ক্যান্সার। মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুই থেকে চারটি এভাবে কোষ বিভাজন হয়। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয়। এভাবে এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরে টিউমার হতে পারে যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে। ওকে, আচ্ছা, এতটুকুই হচ্ছে আমরা যদি বলি কোষ বিভাজন অত্যন্ত নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া। হ্যাঁ, তোমার হচ্ছে এই যে দেখো কোষগুলা কিভাবে বিভাজিত হয়, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, দুইটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়, চারটা কোষ থেকে দেখো এই যে চারটা কোষ, চারটা কোষ থেকে পরে আবার কয়টা হবে বলো তো? আটটা কোষ হবে না? এই যে দেখো আটটা কোষ হয়েছে। বুঝতে পারতেছো? এখানে একটা কোষ ছিল, এখানে কয়টা কোষ হয়েছে? দুইটা। এখানে কয়টা? চারটা। এখানে কয়টা? আটটা। তো দেখো কিভাবে হচ্ছে কোষগুলা বাড়তেছে। এবার আটটা থেকে কয়টা হবে, কে বলতে পারবে? আটটা থেকে কয়টা হবে? স্যার, 16টা। হ্যাঁ, আটটা থেকে হচ্ছে 16টা হবে। ওকে, সো এইভাবে হচ্ছে কোষগুলা বিভাজিত হইতে থাকে। এখন দেখো তোমার হচ্ছে ধরো হাতের জন্য তোমার হচ্ছে একটা হাত গঠন হবে, বা হচ্ছে একটা পা গঠন হবে কোনো একজন মানুষের। হ্যাঁ, তখন পা গঠন হওয়ার জন্য ধরো 1 লাখ কোষ দিয়ে হচ্ছে একটা পা গঠিত হয়েছে বা কোনো একটা অঙ্গাণু গঠিত হয়েছে। এখন কোষ বিভাজন যদি নিয়ন্ত্রিত না হয়ে ওইখানে অনিয়ন্ত্রিত ভাবে হইতে থাকে, ধরো তোমার কোনো জায়গায় কেটে গেছে, হ্যাঁ, কাটা জায়গাটা পূরণ করার পরেও কোষগুলা বিভাজন বন্ধ হচ্ছে না, তখন কি হবে বলতো? তখন একটা হচ্ছে তোমার একটা ঝামেলা তৈরি হবে না, যে হচ্ছে কোষ এতটা দরকার ছিল বা এর থেকেও ডাবল হারে হচ্ছে কোষ তৈরি হয়ে গেছে এখানে, তাহলে কি হবে? ওই কোষগুলোকে তুমি কোথায় জায়গা দিবে? তখন তৈরি হয় হচ্ছে তোমার ক্যান্সার, সরি টিউমার। হ্যাঁ, টিউমার হয়, পরে টিউমার থেকে হচ্ছে ক্যান্সার হয়। ওইটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে, যে আমার কোষ দরকার ছিল এতটা, বাট হচ্ছে এখানে কোষ নিয়ন্ত্রণ হারাইয়া ফেলছে, হারায়া নিয়ন্ত্রণ হারিয়ে হচ্ছে যতটুকু দরকার ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ হচ্ছে কোষ তৈরি করছে, তখন হচ্ছে টিউমার তৈরি হয়। টিউমার দেখছো কখনো কেউ?
টিউমার কি দেখছো কখনো কেউ? ও স্যার, দেখো নাই টিউমার? আচ্ছা, ওয়েট, আমি হচ্ছে দেখাই একটু টিউমার হচ্ছে কেমন দেখায়, দেখাতে হয়। এই যে দেখো এখানে একটা ছবি, এই যে এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, আর একটু বড় আচ্ছা করেন। আচ্ছা আচ্ছা, ওয়েট, এই যে এইটা হচ্ছে টিউমারের ছবি। দেখো নর্মালি হচ্ছে মানুষ তো হচ্ছে এরকম থাকে কি এই জায়গাটা, এই যে এই পোর্শনটা নর্মালি তো হচ্ছে সমান থাকে, বা যখন টিউমার হয় দেখো গালটা হচ্ছে সমান থাকলে যতটুকু কোষ দরকার ছিল, এখন টিউমার হওয়ার পর গালে হচ্ছে আরো বেশি সংখ্যক কোষ তৈরি হয়ে গেছে, যতটা দরকার ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে, যার কারণে এই যে গালটা ফুলে বের হয়ে গেছে, দেখতে পাচ্ছো এই যে ফুলে যে বের হয়ে গেছে, জি স্যার। এইটা হচ্ছে টিউমার। তো টিউমার হচ্ছে আবার অপারেশন করানো যায়, এই যে এটা যদি অপারেশন করাও এটা হচ্ছে কেটে ফেলে দেয় এই পোর্শনটা। হ্যাঁ, বাট ওই যে কোষে হচ্ছে ফেলে দিলে হচ্ছে তুমি আবার এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে টিউমার। টিউমার এখন এমন এমন জায়গায় হচ্ছে, ধরো তোমার ব্রেইনে হচ্ছে হইছে এরকম। হ্যাঁ, এখন তোমার ব্রেইন তো হচ্ছে খুব সেনসিটিভ জায়গা, তাই না? ব্রেইনে যদি হচ্ছে এরকম একটা টিউমার তৈরি হয়, তখন কি হবে? ব্রেইনের হচ্ছে কোষগুলা মরে যাবে না, নষ্ট হয়ে যাবে না? জি স্যার। আর ব্রেনের কোষগুলা যদি মরে যায় বা নষ্ট হয়ে যায়, তখন তুমি কিন্তু হচ্ছে স্মৃতিশক্তি হারায় ফেলবা, বা কি ও কখনো কখনো প্যারালাইজড হয়ে যায় মানুষ। হ্যাঁ, তো ওইটাকে বলা হয় তোমার, এরকম যদি তৈরি হয় তখন আবার এখান থেকে হচ্ছে ক্যান্সার তৈরি হয়। মেনলি ক্যান্সারটাই হচ্ছে মানে টিউমারই হচ্ছে ক্যান্সারের প্রাইমারি স্টেপ। যদি টিউমার ধরা পড়ার পর যদি ওই সেলগুলাকে বা এই যে পুরা কোষগুলাকে এগুলোকে যদি কেটে ফেলে না দেয় অপারেশন করে, তখন সবগুলা কোষই হচ্ছে আক্রান্ত হয়ে যায়, আশেপাশের এটা ছড়াইয়া পড়ে। হ্যাঁ, তখন আর হচ্ছে মানুষকে বাঁচানো যায় না, এটা ছড়িয়ে পড়ে আশেপাশের কোষগুলাতে। তো একটা কোষ হচ্ছে অন্য কোষকে হচ্ছে আক্রান্ত করে করে হচ্ছে দেন টিউমার থেকে হচ্ছে ক্যান্সার তৈরি হয়। বুঝতে পারছো? এই যে আরেকটা দেখাই তোমাদের, জি স্যার। এই যে এইটাও হচ্ছে একটা ক্যান্সার রোগী, দেখছো গলা ফুলে কি হয়ে গেছে, এইটা এই পোর্শনটা হচ্ছে টিউমার, এই যে এই পোর্শনটা হচ্ছে টিউমার। তো ওনার হচ্ছে নর্মালি তো হচ্ছে এই জায়গাটা হওয়ার কথা না, কিন্তু কোষ অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পেয়ে এই যে এই পোর্শনটার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ এইগুলা সব। তো সবাই ক্লিয়ার টিউমার জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, জি ওকে, আচ্ছা। তো আমরা এইবার এই লাস্টের জায়গাটা একটু পড়ো, কেউ কে পড়বে? যে মি তো আচ্ছা, সুভা পড়ো তো এই জায়গাটা। সুভা কি আমাদের সাথে শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আমরা হ্যাঁ, একটু শেষ করে ফেলো, আর 2 মিনিট আছে। হুম, আমরা মিয়োসিস পড়ো। প্রক্রিয়ায় জননকোষ তৈরি হবার বিষয়টি উপরে জেনেছি। জননকোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকা দরকার। যদি কোনো কোষে স্বাভাবিকতার চেয়ে বেশি বা কম ক্রোমোজোম থাকে, তবে এসব জননকোষ থেকে অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম নেবে। উপসর্গগুলোর মধ্যে কিছু রয়েছে, যেমন ভাষা প্রকাশে অসুবিধা, বসা এবং হাঁটার সমস্যা এবং আচরণগত আবেগজনিত সমস্যা। আশেপাশে যাদের এরকম সমস্যা আছে, তুমি ও তোমার বন্ধুরা তাদের প্রয়োজনে সাহায্য করে তোমাদের এলাকায় একটি পরিবর্তন আনতে পারো। এই আলোচনা থেকে বলা যায় যে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আচ্ছা, ওই যে অটিস্টিক বলে না, অটিস্টিক বা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু থাকে, দেখছো কখনো বা এরকম শুনেছো কিছু? জি স্যার, এগুলো নিয়ে পড়ছিলাম 5-এ। জি স্যার। হ্যাঁ, ওরা হচ্ছে ধরো মেন্টালি হচ্ছে বা হচ্ছে ফিজিক্যালি হচ্ছে উইক হয়, কারো হচ্ছে উদাসীন হয়,
বা কেউ হচ্ছে একটা কাজ বারবার করতে মন চায়, কেউ হাঁটতে পারে না, কেউ হচ্ছে পা হচ্ছে দুর্বল হয়, কেউ হচ্ছে কথা বলতে পারে না, বোবা হয়, বা কেউ হচ্ছে চোখে দেখতে পারে না। তো ওই সবগুলাই হচ্ছে তোমার এই যে ক্রোমোজোম থেকে হচ্ছে একটা মানুষের শরীরে ট্রান্সফার হয়। এই কারণে ক্রোমোজোমে যদি কোনো ঝামেলা করে বা হচ্ছে ক্রোমোজোমে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, তখন হচ্ছে ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে আবার একটা শিশুর শরীরে হচ্ছে তোমার হচ্ছে অবস্থান্তর হয়। তো পরে হচ্ছে ওই রকম সমস্যাগুলো দেখা দেয়। হচ্ছে কেউ অন্ধ হয়, কেউ হচ্ছে চোখে দেখতে পায় না, কেউ কথা বলতে পারে না, ওইগুলা। সো সবাই কি বুঝতে পারছি আজকের ক্লাসটা? জি স্যার। জি এখানে কি স্যার। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আরেকটু বলি যে হচ্ছে মিউসিস হচ্ছে তোমার জনন কোষ বিভাজিত হয়। তার মানে জনন কোষ মানে কি? যে প্রক্রিয়ায় একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হয়, তাই না? জি স্যার। তো ওই প্রক্রিয়াতেই হচ্ছে তোমার যদি হচ্ছে জনন কোষের এই কোষটাতেই যদি সমস্যা হয়, হ্যাঁ, যেই কোষ থেকে মানুষ বা হচ্ছে একটা জীব তৈরি হবে, ওই কোষটাতেই যদি সমস্যা হয়, তাহলেই জীবের বৈশিষ্ট্য হচ্ছে সমস্যা তৈরি হতে পারে। তো এই এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আজকে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো এই যে এখানে হচ্ছে একটা অনুশীলনীর কাজ আছে, যে হচ্ছে একটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য তোমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয় কোন পার্থক্যটি? এইটা এইচডব্লিউ থাকবে। তোমাদের শরীরে একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু হয়, হ্যাঁ, সময় মতো মৃত্যু না হলে আমাদের কি সমস্যা হতো বলো তো? কি সমস্যা হতো? টিউমার হতো না? টিউমার। হ্যাঁ, টিউমার হতো এবং ক্যান্সারের মতো কঠিন রোগ হতো। হ্যাঁ, পরে হচ্ছে এটা ক্যান্সার হয়ে যেত। ওকে। ছন্দপতন কেন? এই ছন্দপতন কেন হয় এবং তা ঠেকানোর জন্য আমাদের কি করণীয়? এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, এই দুইটা জিনিস পারবা সবাই করতে? জি স্যার, পারবো। জি স্যার, পারবো। নেক্সট জি ক্লাসে স্যার, হচ্ছে পারবো। আমি ধরবো যে হচ্ছে এটা তুমি বলো, বা হচ্ছে জেমি বলো, বা হচ্ছে সুবা বলো, এরকম ভাবে ধরবো যে আজকে যেভাবে বলছো ওইভাবে হচ্ছে দেখে দেখে বলবা। ওকে। তো তোমাদের ক্লাস টাইম শেষ, তোমাদের কি এরপরে ক্লাস আছে কখন? স্যার 7টায়। 7টার দিন। আচ্ছা, 7টায় ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা ফ্রেশ হও, একটু হাঁটাহাঁটি করো, দেন হচ্ছে রেস্ট নিয়ে তারপর 7টায় ক্লাসে হচ্ছে জয়েন করো। ওকে, মানে রিফ্রেশ হও একটু। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। এই যে এইটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, দেখো এগুলা সব নিয়ন্ত্রিত, এই যে এই পোর্শনটুকু, বাট এই যে অংশটুকু এইটা হচ্ছে অনিয়ন্ত্রিত। এটাই যে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, দেখতেছো? আবার এই কোষগুলা পাশের কোষগুলাকেও হচ্ছে তোমার আক্রান্ত করে ফেলে, করে ওইগুলাকেও হচ্ছে টিউমার সেলে হচ্ছে কনভার্ট করে দেয়, পরে এগুলাও হচ্ছে আক্রান্ত হয়ে যায়। এরকম করতে করতে পুরা শরীরের হচ্ছে কোষ আক্রান্ত হইতে পারে, ক্যান্সার, ওইটাকে বলা হয় ক্যান্সার। তো এই যে টিউমার গঠন, স্বাভাবিক কোষ এগুলা, আর ক্যান্সার কোষ বিভাজন এগুলো। ক্লিয়ার? কারো প্রবলেম জি থাকলে বলো, স্যার। না হলে লিভ নিতে পারো। প্রবলেম নাই। আচ্ছা, তাহলে লিভ স্যার, নিতে পারো।